নমস্কার বন্ধুগণ, নিশাচুরি কথায় আমরা ফিরে এসেছি আজকে একটি নতুন গল্প নিয়ে। এবং আজকের গল্পটির নাম হচ্ছে অভিশপ্ত পুতুল। রচনা সৈকত মুখার্জি। গল্প পাঠে আমি সন্টু। গল্পটি শুরু করার আগে অবশ্যই আপনাদের কাছ থেকে অনুরোধ করে নেব, যদি আপনাদের গল্পটি ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে আমাদের উৎসাহিত করবেন। তো চলুন সময় নষ্ট না করে শুরু হচ্ছে অভিশপ্ত পুতুল। হঠাৎ গলায় হাত দিয়ে দেখি যে গলায় প্রচণ্ড ব্যথা অনুভব করছি। ভালোভাবে দেখতে আয়নাতে গিয়ে দেখি যে গলায় কালো দাগ পড়ে গেছে। আমি আরও ভালোভাবে দেখতে গিয়ে দেখি যে আয়নার ভেতরে আমার যে প্রতিচ্ছবি, তার জায়গায় অন্য কারোর ছবি দেখাচ্ছে। ছবিটা অস্পষ্ট আর ভয়ানক, আর সে বলছে যে আমি তোকে আমার সাথে না নিয়ে ছাড়বো না। আমি অবাক হয়ে তাকিয়ে থাকি। তাছাড়া আমার আর কিছুই করার ছিল না সেই সময়। মনে হচ্ছে কেন যেন ওই পুতুলটাকে আনতেই সব কিছু হয়েছে। আমার পুতুলের কথা মনে পড়তেই পুতুলটা খুঁজতে লাগলাম, কারণ কিছুক্ষণ আগেই পুতুলটা আমার সামনেই ছিল, এখন নেই। তবে কি লতা নিজের পুতুলটা নিয়ে গেছিল? গেলে তো ভালোই হয়, পুতুল থেকে আমার নিষ্কৃতি ঘটল। আমি ব্যস্ত হয়ে পড়লাম আমার কাজে। এইভাবেই বেশ কিছুদিন কাটলো। ঘটনা ঘটল বেশ কিছুদিন পরে আমাদের গ্রামের একজনের মৃত্যুর থেকে। ঠিক লতার মতনই তার মৃত্যু হয়। আমি খবরটা শুনেই বেশ চমকে গেলাম। আমার মনে পড়ল এটা ঠিক সেই পুতুলটার কাজই মনে হয়। তারপর আবার বেশ কিছুদিন কেটে যায়, সব কিছু ঠিক থাকে, কিন্তু একদিন আবারও ঘটল ঠিক আগের মতোই মৃত্যু রহস্য। অনেকেই মনে করলো কোনো সিরিয়াল কিলারের কাজ, কিন্তু আমার মন এতে সায় দিল না। আমার মন বলতে লাগলো এটা সেই অভিশপ্ত পুতুলেরই কাজ। আমায় এসবের রহস্য বের করতেই হবে। খুঁজতে লাগলাম লতা মারা যাওয়ার আগে কোথায় কোথায় গেছিল, কি কি করেছিল। আমি বেশ কয়েকদিন ধরে খোঁজার পর কিছু কিছু কথা জানতে পারলাম যে লতা কোনো এক ছেলেকে অনেক ভালোবাসতো। আমি কথাটা শুনে অনেক অবাক হই। যে মেয়ে আমার বেস্ট ফ্রেন্ড ছিল, সে কেন লুকালো তার ভালোবাসার কথাটা আমার কাছ থেকে? আমি আরও খোঁজ খবর নিয়ে জানতে পারি যে লতার স্বাভাবিক মৃত্যু হয়নি, সে নাকি সুইসাইড করেছে। তার পরিবার বিষয়টা ঢাকতে বাইরে বলেছিল যে লতার নাকি স্বাভাবিক মৃত্যু হয়েছে। আমার কাছে বিষয়গুলো অনেক খোলসা হতে লাগলো, কিন্তু রহস্যর শেষটা যেন কিছুতেই মেলাতে পারছিলাম না। হঠাৎ মনে পড়ল লতা বলতো যে তার একটা ফেভারিট ডায়েরি আছে, সে নাকি তার সুখ দুঃখ সবই সেটাতে লেখে। ওটা নাকি তার বাবা তাকে জন্মদিনে উপহার দিয়েছিল। আমি আবারও লতাদের বাড়িতে গেলাম, আর তার রুমে যেতে চাইলে তার মা আমাকে যেতে দিল না। তাই আমি একটু কৌশল করলাম যে লতা মারা যাওয়ার আগে আমার কাছ থেকে একটা নোটবুক নিয়ে এসেছিল, সেটা আনতেই এসেছি। তার মা আর কোনো বাধা দিল না। আমি লতার রুমে গিয়ে এক এক করে সব জায়গায় খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও কিছু পেলাম না। লতার মাকে বললাম যে লতার বইগুলো কোথায় আছে একটু বলতে পারবেন? লতার মা বলল লতার মারা যাওয়ার পর তার সব কিছুই স্টোর রুমে রেখে দিয়েছি। আমি নিজে গিয়ে খুঁজতে থাকি স্টোর রুমে। এক এক করে সব জায়গায় খোঁজার পর দেখলাম যে নীল রঙের একটা ডায়েরিতে লতার নাম লেখা আছে বড় করে। আমি শিওর যে এই ডায়েরিটাতেই লতার মৃত্যু রহস্য কিছু বার করা যাবে। আমি ডায়েরিটা নিয়ে বাড়িতে চলে এলাম। এসেই সব কাজ বাদ দিয়ে দরজাটা বন্ধ করে দিলাম। আমার মা বলল, দরজা বন্ধ করছিস কেন? আমি মাকে বললাম, আজকে একটু নিরিবিলি থাকতে দাও আমায় প্লিজ, কেউ কোনো ডিস্টার্ব করবে না আমায়। মা কিছুটা চিন্তিত হয়ে বলল যে হ্যাঁ, এখনকার ছেলে মেয়েদের কখন যে কী হয় কোনো কিছুই ভালো লাগে না, কী যে হচ্ছে আমাদের সন্তানদের ভবিষ্যৎ। মা এসব গজগজ করতে করতে বেরিয়ে গেল। আমি মাকে বাইরে বের করে দিয়ে দরজা বন্ধ করে দিলাম। আমার মন ডায়েরিটা পড়ার জন্য যেন আর তর সইছে না। আমি নীল রঙের ডায়েরিটা বের করে পড়তে লাগলাম। লতার ডায়েরিতে তার সুখ দুঃখ নিয়ে সব কিছুই সে লিখত। আমি পড়তে পড়তে এক পৃষ্ঠাতে চোখ আটকালো। দেখি যে লতা একটা ছেলের কথা বলেছে। এটা সেই ছেলেটাই যাকে সে খুব ভালোবাসতো, কিন্তু তার মা বাবা জানতো না বিষয়টা। আর লতা তার প্রেম কাহিনী সব বর্ণনা করে ওই ডায়েরিতে। সাথে তাদের প্রথম দেখা, ছেলেটার নাম, গ্রামের নাম, ওর বাবা মার নাম সবই লেখা ছিল।
মোটামুটি ভালোই ছিল তাদের প্রেম কাহিনী, কিন্তু হঠাৎ করে মনে পড়ল ছেলেটার নাম আমি যেন কোথায় পড়েছি আগে, আর তার বাবা মার নামও যেন কোথায় যেন লেখা ছিল। একটু মনে পড়ল যে কয়েকদিন আগে একজন ছেলের মৃত্যু হয়েছে, সেই ছেলেই লতার সেই বয়ফ্রেন্ড। আমার কপাল ঘামতে লাগলো, গলা শুকিয়ে আসতে লাগলো। আমি পড়া বন্ধ করলাম না, এক এক করে পড়তে লাগলাম সবগুলোই। আমি দেখলাম সে তার ডায়েরিতে লিখে রেখেছে তার প্রিয় মানুষদের নাম, সেই লিস্টে আমার নামও আছে। আমি আমার নাম দেখে ওর প্রতি আর ভালোবাসা আটকাতে পারলাম না, আমার চোখ থেকে জল গড়াতে লাগলো। কিন্তু তার পরের লাইনটা পড়তেই আমার হুঁশ উড়ে গেল। আমি তার পরের লাইনটা পড়ে দেখলাম লতা লিখেছে যে সে নাকি তার প্রিয় মানুষদের এক এক করে নিজের সাথে নিয়ে যাবে, সে তাদের ছাড়া এক মুহূর্ত থাকতে পারবে না। আমার বুঝতে সমস্যা হলো না যে সে কোথায় নিয়ে যাবার কথা বলছে। আমি বুঝলাম তার মৃত্যুর সাথে সাথে আমাদেরও, মানে তার প্রিয় মানুষদেরও সে সেখানেই নিয়ে যেতে চাইছে। এক মুহূর্তের ব্যবধানে সব কিছুর রহস্য আমার কাছে একদম খোলসা হয়ে গেল। তার মানে লতা মরে যাবার পর তার আত্মা আমাদের নিয়ে যাওয়ার জন্য ফিরে এসেছে। আমি ভালোভাবে তার প্রিয় মানুষদের নামগুলো পড়লাম। শুনতে কাকতালীয় হলেও আমি বাদে তারা সবাই, মানে তার প্রত্যেকটা প্রিয় মানুষ মারা গেছে কয়েকদিনের ব্যবধানে। আমি বুঝতে পারলাম যে নেক্সট টার্নটা আমারই, আমার মৃত্যু আসতে চলেছে লতার হাত ধরে। আমার তার ডায়েরিটা পড়তে পড়তে প্রায় রাত 10টা বেজে গেল। এদিকে মা খাওয়ার জন্য ডাকতে লাগলো। আমি মায়ের কথা ফেলতে পারলাম না, ডায়েরিটা বিছানায় রেখে চলে গেলাম। সবাই খাচ্ছে, কেন জানি না আমার খাবার পেটে যাচ্ছে না। সব অদ্ভুত রকমের চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। মা বাবা আমার এখন হাবভাব দেখে বলতে লাগলো, আজকে কি মন খারাপ নাকি? বিশ্বাস করতে পারবেন না, আমার মৃত্যুতে মা বাবাকে ছেড়ে যেতে হবে এটা ভেবে আমার দু চোখ দিয়ে জল গড়াতে লাগলো। আমার চোখে জল দেখে মা খাবার প্লেট ফেলে রেখে আমার পাশে জড়িয়ে ধরে বলল, কেউ কিছু বলেছে নাকি আমার খোকাটাকে? কেন কাঁদছিস? আমি এবার মা বাবাকে সব কিছু খুলে বললাম। মা বাবা আমাকে সান্ত্বনা দিয়ে বলল, সব কিছু ঠিক হয়ে যাবে, তুই চিন্তা করিস না। এদিকে আমি খাওয়া শেষ করে আমার রুমে চলে আসলাম। এসেই এক আশ্চর্য দৃশ্য দেখলাম। এসেই দেখি বিছানায় লতা বসে আছে আর ডায়েরিটা পড়ছে। আমি যেতেই সে আমার দিকে তাকালো, কিন্তু কোনো ভয়ানক চেহারা ছিল না তার। দেখে যেন মনে হচ্ছে সে আগেই চিরচেনা লতা আবার ফিরে এসেছে। আমি তার কাছে এসে বললাম, আমি কি দোষ করেছি তুই আমাকে নিয়ে যেতে চাইছিস? সে কোনো কথা বলছে না, কেবল নীরবে চোখের জল পড়ছে, আমি স্পষ্ট দেখতে পারলাম। কিন্তু আমি তার চোখের জল মুছে দিতে গিয়ে দেখলাম তাকে আর ছুঁতে পারছি না। সে বলল, আমি আর সে আগের লতা নেই। আমি তাকে বললাম যে আমাকে নিয়ে যাস না, আমাকে প্লিজ নিয়ে যাস না। সে বলল, আমি তোর রুমে অনেক আগেই এসেছি, আমি তোর আর তোর বাবা মার সব কথা শুনেছি। আমি তোকে নিতে আসিনি রে, আমি এসেছি বিদায় নিতে। আমি চলে যাচ্ছি, ভালো থাকিস, পারলে আমাকে ক্ষমা করে দিস। আমি তোকে অনেক জ্বালিয়েছি, আর আমার বাবা মাকে আমার জন্য আশীর্বাদ দিতে বলিস, যেন আমি এগোতে পারি। এসব বলেই সে ধোঁয়ার মতো মিশে যেতে লাগলো, আর যেতে যেতে বলল যে আমার পুতুলটা তোর অনেক প্রিয় ছিল না, তাই তোকে দিয়ে গেলাম। আমি আমার শেষ স্মৃতি হিসাবে তোর কাছে দিয়ে গেলাম। এটা যখনই দেখবি আমার কথা মনে পড়বে তোর। এইসব বলেই সে মিশে গেল। আমি অনবরত কাঁদতে লাগলাম। হাজার হলেও সে আমার খুব প্রিয় বন্ধু ছিল, তার সাথে জড়িয়ে আছে আমার হাজারো স্মৃতি। কত কঠিন কাট মেরে ফুচকা খেতে গেছি, ঘুরতে গেছি। সেদিন যেন তার সব স্মৃতিগুলো আমার চোখের সামনে ভেসে বেড়াতে লাগলো। আমার কল্পনা ভাঙল বিছানায় আগুন দেখে। দেখলাম নীল রঙের ডায়েরিটা আগুনের লেলিহান শিখায় কালো হয়ে নিকষ কালোতে পরিণত হচ্ছে, কিন্তু বিছানাটা পুড়ছে না।
তার পাশেই ছিল পুতুলটা। আমি পুতুলটাকে জড়িয়ে ধরে আকাশের দিকে তাকিয়ে বললাম, কেন চলে গেলি লতা? তুই তো আমার বেস্ট ফ্রেন্ড ছিলি। কীভাবে তোর এই ফ্রেন্ডকে রেখে যেতে পারলি? নিজের মনে হচ্ছে যে প্রিয় মানুষকে হারানোর যে যন্ত্রণা, সেটা আমি আজকে বুঝতে পারছি। শুনছিলেন অভিশপ্ত পুতুল, রচনা সৈকত মুখার্জি। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করার জন্য কোনো রকমের অ্যামাউন্ট আপনাদের পে করার প্রয়োজন নেই। এটি সম্পূর্ণ বিনামূল্যে। তাই আমাদের সাথে থাকুন এবং কমেন্ট করে জানান আপনাদের ভিডিওটি কেমন লাগলো। আমরা ফিরে আসবো পরের শনিবার ঠিক রাত 9টায়। ততক্ষণ শুনতে থাকুন নিশিচুরি কথা।